নমস্কার বন্ধুগণ। তো এতদিন দেখছেন আমি পদ্মজা উপন্যাসের প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব। আজকে আমি চলে এসেছি বিখ্যাত উপন্যাস আমি পদ্মজা, ইলমা বেহরোজের লেখা সেই উপন্যাসের চতুর্থ পর্ব নিয়ে আজকে চলে এসেছি। তো তোমাদের এই আগের তিনটা পর্ব কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবা, এবং আজকে যে চতুর্থ পর্ব শুরু করতে চলেছি সেটা শেষ পর্যন্ত শুনে কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবা, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেবা। তো বেশি দেরি না করে চলো আজকে শুরু করি আমরা চতুর্থ পর্ব। দিনটাকে পদ্মজার অলক্ষণে মনে হচ্ছে। সকালে উঠে দেখলো লাল মুরগিটার একটা বাচ্চা নেই। নিশ্চয়ই শেয়ালের কারবার। রাতে মুরগি খোপের দরজা লাগানো হয়নি, আর এখন আবিষ্কার করলো দেওয়াল ঘড়িটার কাঁটা ঘুরছে না। ঘড়িটা রাজধানী থেকে হানি খালামণি দিয়েছিলেন। গ্রামের খুব কম লোকেই হাত ঘড়ি পরে। দেয়াল ঘড়ি হাতে গোনা 2-3 জনের বাড়িতে আছে। পদ্মজা সূর্যের দিকে তাকিয়ে সময়ের আন্দাজ করার চেষ্টা করলো। পূর্ণা প্রেমা দুপুরে খেয়েই ঘুম দিয়েছে। পদ্মজা মায়ের রুমে উকি দিল। হেমালতা মনোযোগ দিয়ে সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন। আটপাড়ায় একমাত্র হেমালতাই সেলাই কাজ করেন। প্রতিটি ঘরের কারো না কারো পরনে তার সেলাই পড়া আছে। লুকিয়ে দেখছিস কেন? ঘরে আয়। হেমালতার কথা পদ্মজা লজ্জা পেল। না মা, কাজ আছে। পানি দিয়ে যা। হেমালতার জগ দিয়ে পানি দেন। পদ্মজা জগ হাতে নিয়ে বলল, আম্মা, ছটকা কোন মুরগিটা দেব? হেমালতা গতকাল স্বপ্নে দেখেছিলেন বাড়িতে আগুন লেগেছে, তাই তিনি ছটকা দেবেন বলে মনস্থির করেছেন। সকালেই পদ্মজাকে মনের কথা জানালেন। সাদা মোরগটা দিয়ে দিস। মুন্না কি এসেছে? না, প্রতিদিন বিকেলবেলা তো পানি নিতে আসে, কিছুক্ষণ পরেই আসবে। হেমলতা আর কথা বাড়ালেন না। পদ্মজা কলপার থেকে পানি নিয়ে আসে। আছরের আজানের সাথে সাথে মুন্না আসলো। গ্রামে সচ্ছল পরিবার নেই বললেই চলে। হাতে গোনা কয়েকটা পরিবার সচ্ছলতা আছে। হেমলতার পরিবারটা টিকে আছে হেমলতার তীক্ষ্ণ বুদ্ধি এবং পরিশ্রমের জন্য। পুরো আটপাড়ায় টিউবওয়েলের মাত্র 5টা। পদ্মজাদের টিউবওয়েল থেকে পানি নিতে প্রতিদিন অনেকেই আসে। তার মধ্যে নিয়মিত একজন মুন্না। 10 বছরের একটা ছেলে। মা নেই, বাবা পঙ্গু, সদরে বসে ভিক্ষা করে। পদ্মজা মোরগ নিয়ে কলপারে এসে দেখে মুন্না নেই। একটু সামনে হেঁটেই এসে ঘাটে মুন্নাকে দেখতে পেল। ডাকলো, মুন্না। মুন্না ফিরে তাকায়। পদ্মজার হাতে সাদা মোরগ দেখে মুন্না খুব খুশি হয়। পদ্মজা না বললেও বুঝে যায় ছটকা পাবে আজ। মুন্না এগিয়ে আসলো, দাঁত কেলিয়ে হাসলো। হাসিস কেন? নে মোরগ, তোর আব্বাকে নিয়ে খাবি। মুন্না যে খুব খুশি হয় তা দেখেই বোঝা গেল। খুশিতে গদগদ হয়ে মোরগটাকে জড়িয়ে ধরল। পদ্মজার ঠোঁট দুটি নিজেদের শক্তিতে প্রশান্তির হাসিতে মেতে উঠল। কি সুন্দর মুন্নার হাসি! পদ্মজা বলল, খুব খুশি? হ্যাঁ, দোয়া করবি আমরা যেন ভালো থাকি। করবাম আপা। আজ খাবি মুন্না? হ্যাঁ, খাইব। পদ্মজা আবার হাসলো। মুন্না পেটুক, খাওয়ার কথা শুনলেই চোখে চকচক করে ওঠে। পদ্মজা আচার নিয়ে আসে, মুন্নার সাথে বসে আরাম করে খায়। মুন্না একটু একটু করে খেতে খেতে বলল, আপা তুমি খুব ভালো। তাই? হ্যাঁ, বড় হইয়া তোমারে বিয়া করবাম আমি। পদ্মজা বিষম খেলো। দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ শুনলো নাকি। বিয়ে তার কাছে খুব লজ্জাজনক শব্দ। বিয়ে নামটা শুনলেই লজ্জায় লাল হয়। ফিসফিসিয়ে মুন্নাকে জিজ্ঞাসা করলো, বিয়ের কথা কোথাও শিখলি? আব্বা কইছে। আর বলবি না এসব, যা বাড়ির যা। পদ্মজা তড়িঘড়ি করে বাড়ির ভেতর চলে যায়। রান্নাঘরে ঢুকে দেখলো হেমলতা রান্নার প্রস্তুতি নিচ্ছেন। সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না, হেরিকেন জ্বালিয়ে রান্না করতে হয়।
প্রতিদিন ঘরে একটা হ্যারিকেন আর রান্নাঘরে একটা হ্যারিকেন জ্বালানো অনেক খরচের ব্যাপার। তাই তিনি বিকেলের রাতের রান্না সেরে ফেলেন। আম্মা, আমি রাঁধি? লাগবে না, সাহায্য কর শুধু। পদ্মজা চোখ ঘুরিয়ে দেখলো কি কাজ করা যায়। কোনো সাহায্যের প্রয়োজন নেই। হেমলতা নির্বিকার ভঙ্গিতে বলল, লাউ নিয়ে আয়। ছিঁড়ে আনবো? না, লাহারি ঘরে আছে। লাহারি ঘরে নাই? পদ্মজা মায়ের আদেশ পেয়ে যেন চাঁদ পেয়েছেন এমন ভাব ধরে দ্রুত ছুটে যায় লাউ আনতে। লাউ, বরবটি, ঢেঁড়স, কাঁকরোল, করলা, চিচিঙ্গা, পটল, ঝিঙ্গা ইত্যাদি ইত্যাদি সব রকমের সবজির মেলা বাড়ির চারপাশ ঘিরে। পদ্মজা সাবধানে ঘাসের ওপর দিয়ে লাউ গাছের দিকে এগোয়। বর্ষাকাল হওয়াতে যোগের উপদ্রব বেড়েছে। যোগের ভয় অবশ্য নেই তার। হেমলতা পদ্মজার যাওয়া পানে ঝিম মেরে কতক্ষণ তাকিয়ে থাকেন। মেয়েটাকে রেশমি চুলে পদ্মজার এক একটা কাল রাত। পদ্মজার ছিমছাম গরনে দুধে হালতা দেহের অবয় দেখলে মনে হয় এই দেহ পদ্মজার যন্ত্রণা, এই দেহ ধ্বংস হবে। পদ্মজার ওষ্ঠদ্বয়ের নিচে স্থির হয়ে থাকা কালো সূক্ষ্ম তিল দেখলে মনে হয় এই তিল পদ্মজার এক জীবনের কান্নার কারণ। হেমলতা পদ্মজার রূপের বাহার নিতে পারেন না। কেন কৃষ্ণকলির ঘরে ভুবন মোহিনী রূপসীর জন্ম হলো? জন্ম মৃত্যু বিয়ে কারো না হাতে থাকে। যদি থাকতো, হেমলতা মোর্শেদকে বিয়ে করতেন না এবং পদ্মজার মতো রূপসীর জন্ম দিতেন না। আল্লাহর কাছে রূপসী মেয়ে ভুলেও চাইতেন না। হেমলতার বুক চিরেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আজ শুক্রবার, স্কুল নেই। ফজরের নামাজ পড়ে 3 বোন পড়তে বসেছে। প্রেমা নামাজ পড়তে চায় না, ঘুমোতে যায়। হেমলতার মারের ভয়ে নামাজ পড়ে। সে ঝিমুচ্ছে আর পড়ছে, তা দেখে পদ্মজা আর পূর্ণা ঠোঁট টিপে হাসে। হেমলতা বিরক্ত হন। প্রেমার তো পড়ার ইচ্ছে হচ্ছেই না। সেই সাথে পদ্মজা পূর্ণার মনোযোগ নষ্ট হচ্ছে। তিনি কর্কশ কণ্ঠে ধমকে উঠলেন, প্রেমা, ঘুমোচ্ছিস কেন? ঠিক হয়ে পড়। প্রেমা সংকুচিত হলো। চট করে চোখ খুলে ভয়ে তাড়াতাড়ি পড়া শুরু করলো। হেমলতা কিছুক্ষণ পর স্বাভাবিক গলায় বললেন, পড়তে হবে না, ঘরে ঘুমিয়া। প্রেমা একটু অবাক হয়, তারপরেই খুশি হয়ে ছুটে যায় ঘরে। পূর্ণা মুখ ভার করে ফেলল। তারও তো পড়তে ইচ্ছে করছে না, কিন্তু মা কখনো তাকে ছাড় দেন না। হয়তো ছোটবেলায় ছাড় দিতেন, মনে নেই। সে আবার খুব দ্রুত সব ভুলে যায়। ব্রেন ভালো প্রেমার, যা পড়ে মনে থাকে। পূর্ণা খুব দ্রুত ভুলে যায়। পদ্মজার সব কিছুই স্বাভাবিক, শুধু রূপ বাদে। সূর্য ওঠার সাথে সাথে মোর্শেদ বাড়িতে ঢোকেন। হাতে ঝাঁকি, জাল আর বড়শি, কাঁধে পাটের ব্যাগ ঝোলানো। ভোরে মাছ ধরতে গিয়েছিলেন মোর্শেদ বাড়িতে ফিরলে পূর্ণা আর প্রেমা সবচেয়ে বেশি খুশি হয়। মাছ খেতে পারেন অনেক। অর্থের জন্য হেমলতা খুব কম মাছ আনেন। মোর্শেদ বাড়িতে যতদিন থাকেন ততদিন মাছের অভাব হয় না। মোর্শেদ বলার পূর্বেই পূর্ণা ও প্রেমা গামলা নিয়ে ছুটে আসেন উঠানে। মোর্শেদ কাঁধের ব্যাগটা উল্টে ধরেন গামলার উপর। পুঁটি, ট্যাংরা, পাবদা, চিংড়ি মাছের ছড়াছড়ি। হেমলতা ভারী খুশি হন। পদ্মজা লতা নিয়ে চিংড়ি খেতে খুব পছন্দ করে, আর প্রেমা পূর্ণা পছন্দ করে পাবদা মাছের ভুনা। মেয়েগুলো খুব খুশি হয়েছে মাছ দেখে। তিনি জানেন মোর্শেদ বাড়ি থেকে বের হতেই পদ্মজা ছুটে যাবে বাড়ির পেছনে লতা আনতে। ভুনলতা আর আম্বারের পাবদা ভুনা কইরি দিবা? সবজি টবজি দিয়া রানবা না? আব্বা, আপনি বাড়িতে থাকবেন? তাইলে তো প্রতিদিন মাছ খেতে পারি। মোর্শেদ আর চোখে পদ্মজাকে একবার দেখে তীক্ষ্ণ চোখে হেমলতার দিকে তাকান। এরপর পূর্ণাকে জবাব দিলেন, কোনো রকম অশান্তি না হইলেই তো থাকম। গামছা নিয়ে তিনি কলপাড়ে চলে যান। পদ্মজার মুখটা ছোট হয়ে যায়। প্রতিবার বাড়ি ছাড়ার পূর্বে মোর্শেদ পদ্মজাকে রাগে কটু কথা শোনান। তখন হেমলতা মোর্শেদকে শাসান। ফলস্বরূপ মোর্শেদ বাড়ি ছাড়েন। মোর্শেদ নাকি বাড়ি ফিরলে কোনো দিন। মোর্শেদ গোসল সেরে রোদ পোয়াচ্ছিল। সকালে মিষ্টি রোদ। ঘাড় ঘুরিয়ে রশিদ ঘটকের দেখে হাসেন।
আরে মিয়া চাচা, আহেন আহেন, পূর্ণারে চেয়ার আইন না দে। খবর কি? পূর্ণা চেয়ার এনে দিল। রশিদ এক দলা থুতু উঠানে ফেলে চেয়ারে বসলেন আরাম করে। প্রেমাকে উঠানে খেলতে দেখে ফরমায়েশ দিলেন, এ মাইয়া যা পানি লইয়ায়, অনেকক্ষণ ধইরা দমটা আটকাই আছে। প্রেমা পানি নিয়ে আসে। রশিদ পানি খেয়ে মোর্শেদকে বলল, খবর তো ভালোই, বাবা ছেড়িডারে কি বিয়া দিবা না? 2 বছর যাক পড়তাছে যখন, মেট্রিকটা পাশ করুক কি হন। মেজোটা না বড়ডা? তোমার বউ তো মরিচের লাহান, কোনো বাও রাজি হয় না। তুমি বোঝাইছেন, পাত্র খাঁটি হীরা, বাপদাদার জমিদারি আছে। মোর্শেদ আর চোখে হেমলতা ও পদ্মজার উপস্থিতি পর্যবেক্ষণ করলেন। নেই তারা, তিনি জানেন পদ্মজার উপর কোনো রকম জোর জবরদস্তি তিনি করতে পারবেন না। হেমলতা তা হতে দিবেন না। এসব তো আর বাইরে মানুষের সামনে বলা যায় না। মোর্শেদ রশিদ ঘটককে নরম গলায় বললেন, থাকুক না, পড়ুক। মায়ে যখন চায় ছেড়ি পড়ুক, তাইলে পড়ুক। রশিদ নিরাশ হলেন। ভেবেছিলেন মোর্শেদ রাজি হবে। তিনি মেয়ের শ্বশুর বাড়িতে ফিরেছিলেন। এরপর বড় অসুখে পড়লেন, তাই মোর্শেদ বাড়ি ফিরেছে। শুনেও আসতে পারেননি। আজ একটু আরামবোধ হইতেই ছুটে আসছেন অনেক আশা নিয়ে, কিন্তু মোর্শেদের জবাববন্দিতে তিনি আশত হলেন। কটমটে গলায় বললেন, যুবতী ঘরে রাহন ভালো না, যখন বংশে কালি পড়ব তখন বুঝবা। হুনো মোর্শেদ, এই বয়সী মাইয়াদের স্বভাব চরিত্র বেশি দিন ভালো থাকে না। পাপ কাম এদের চারপাশে ঘুরঘুর করে। বেলা থাকতেই জামাই ধইরা দেওন লাগে, বুঝতো শুনি? তোমার বউরে বোঝাও। রশিদ পাত্রের অনেক প্রশংসা করলেন। জমি জমা বাড়িঘর সব কিছু বাড়াবাড়ি রকমের বর্ণনা দিলেন। ফলে মোর্শেদের মস্তিষ্ক কাজ করা শুরু করলো। রশিদ ঘটক যেতেই তিনি হেমলতার পাশে গিয়ে বসলেন। ইনিয়ে বিনিয়ে পদ্মজার বিয়ের কথা তুললেন। হেমলতার সাপ নাচক করে দেন। তিনি শান্ত কণ্ঠে বুঝিয়ে দেন পদ্মজার বিয়ে তিনি দিচ্ছেন না, আর মোর্শেদকে পদ্মজার ব্যাপারে নাক গলাতে না করেছেন। শেষ কথাটা বেশ কঠিন করেই বললেন, আগে বাপ হও, পরে বাপের কাজ করতে আসবা। মোর্শেদের তিরিক্ষে মেজাজ। তিনি রান্নাঘরে ছেড়ে বেরিয়ে যান। রগে রগে রাগ টকবকে করছে। পদ্মজাকে বারান্দায় দেখে তিনি ঝাঁঝালো কণ্ঠে বললেন, সেরি যখন রূপ দিয়া নটি হইব, তখন আমার ঠ্যাঙ্গও পাইবা না। এই সেরি মজা বুঝবো। পদ্মজার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। হেমলতা রান্নাঘর থেকে বের হলেন মোর্শেদকে কিছু কঠিন কথা শোনাতে। পদ্মজা তখন দৌড়ে আসে, হেমলতার হাত ধরে রান্নাঘরের ভেতরে নিয়ে যায়। মোর্শেদ যতক্ষণ বাড়িতে থাকে তারও খুব ভালো লাগে। পূর্ণা প্রেমা কত খুশি হয়, বাড়িটা পরিপূর্ণ লাগে। সে চায় না তার বাবা ঝগড়া করে রাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাক। হেমলতার আগে এক ঝটকায় মেয়ের হাত ছড়িয়ে দেন। তার সহ্য হয় না মোর্শেদকে। মানুষের কথা দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বদমেজাজি একজন মানুষ মোর্শেদ। ভালোটা কখনো বোঝে না, মানুষের কথায় নাচে। সারাক্ষণ মস্তিষ্কে একটা বাক্যরই পূজা করে, মানুষ কি বলবে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। মাথার উপর বৃষ্টি নিয়ে মোর্শেদ বাড়ি ফেরেন। মুখ দেখে বোঝা গেল তিনি খুব খুশি। হেমলতাকে ডেকে বলেন, 1 মাসের লাইগা ঘরটা ছাইরা লাহারি ঘরে উইঠা পড়ো। কিসের দরকারের জন্য? শুটিং করার লাইগা। মাতব্বর বাড়ির যারা আইছে তারার বলি আমার আর বাড়ির পছন্দ আইয়াছে। বিরাট অঙ্কের টাকা দিব কইছে। আমিও কথা দিয়া আইছি, কালই উঠতে কইয়াছি। হেমলতা বিরক্ত হতে গিয়েও পারলেন না। সত্যি অর্থের খুব দরকার। পদ্মজার সামনে মেট্রিক পরীক্ষা, কত খরচ। কলেজে পড়তে টাকা পাঠাতে হবে। তিনি মোর্শেদকে বলেন, টাকার ব্যাপারটা নিয়ে আমার সাথে আলোচনা করতে বলবা, নয়তো জায়গা হবে না। আরে বলা মনে, এখন সব গুছাইয়ে লও। পূর্ণা আড়াল থেকে সবটা শুনেছে। 7 দিন হয়েছে লিহন শাহ আর চিত্রা দেবীর এই গ্রামে এসেছে, অথচ সে দেখতে পারল না। হেমলতা যেতে অনুমতি দেননি।
পূর্ণা নামাজের দোয়ায় খুব অনুনয় করেছে আল্লাহকে যেন লিখন শাহ আর চিত্রা দেবীকে স্বচক্ষে দেখতে পারে। আর এখন শুনলো তাদের বাড়িতেই নাকি আসছে ওরা। পূর্ণার মনে হচ্ছে সে খুশিতে মরে যাচ্ছে। এই মগা, আমাকে 1 কাপ চা দাও তো। মগা ঝড়ের গতিতে চা নিয়ে আসেন। লিখন চিত্রার পাশের চেয়ারটায় বসলো। এরপর মগাকে বলল, দারুণ চা করো তো তুমি। মগা কাচুমাচু হয়ে হাসলো। ভাবে বোঝা গেল প্রশংসা শুনে সে ভীষণ লজ্জা পেয়েছে। চিত্রা মগার ভাবভঙ্গি দেখে হেসে উঠল। চিত্রা হাসলে মগা মুগ্ধ হয়ে দেখে মাতব্বর বাড়ির কামলা সে। চিত্রনায়ক লিখন শাহ এবং চিত্রনায়িকা চিত্রা দেবীর সেবা করার দায়িত্ব মগাকে দেওয়া হয়েছে। মগা এতে ভীষণ খুশি। চিত্রার সুন্দর মুখশ্রীর সামনে সবসময় থাকতে পারবে ভেবে চিত্রা বলল, তোমার ভাইয়ের নাম জানি কি বলেছিল? 4 ফুট উচ্চতার। মগা উৎসাহ নিয়ে জবাব দিল, মদন। চিত্রার হাসি পায়, অনেক কষ্টে চেপে রাখলো। মগা, মদন কারো নাম হয়? শুটিংয়ের মাঝে হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামে, তাই আপাতত শুটিং স্থগিত আছে। সবাই বারান্দায় বসে বৃষ্টি দেখছে। হাতে সবার রং চা। ডিরেক্টর আবুল জাহেদ দারুণ খিচুড়ি রান্না করেন। বৃষ্টি দেখেই তিনি রান্নাঘরে ঢুকেছেন। আজ মগা এই বাড়ির 2টা মেয়ে কোথায়? আসার পর একবার এসেছিল, এরপর তো আর এলো না। চিত্রা প্রশ্ন করল। মগা বলল, ওই যে লাহোরি ঘর, ওইটাতে আছে। লাহোরি ঘর মানে কি? লিখন বলল, যে ঘরের অর্ধেক জুড়ে ধান রাখা হয়, অর্ধেক জায়গা চৌকি থাকে কামলাদের জন্য, ওই ঘরকে লাহোরি ঘর বলে এখানে। বোঝা গেছে। চিত্রা চমৎকার করে হাসলো। বোঝা গেছে। মগা, বৃষ্টি কমলে লাহোরি ঘর যাব, ঠিক আছে? আচ্ছা আপা। এই লিখন যাব? ওই তো সামনেই, আলসেমি করে না। মগা হৈ হৈ করে উঠল। না না বেডা, লইয়া যখন যাইতে না, বাড়ির মালিকের মানা আছে। লিখন মগার না করা ভাব দেখে ভীষণ অবাক হলো। চিত্রা প্রশ্ন করল, মানা কেন? বিয়ের বাড়ির বড় ছেড়িডারে তো আপনারে দেখেন নাই? আগুন সুন্দরী। এই লিখন ভাইয়ের লাহান বিলাই চোখা ছেড়িডারে স্কুল ছাড়া আর কোনো হানে যাইতে দেয় না। বাড়ি দিবার আগেই কইয়া রাখছে লাহোরি ঘরে বেড়া মানুষ না যাইতে। এই সেরি লাইয়া বহুত কিচ্ছা আছে। চিত্রা বেশ কৌতূহল বোধ করল। লিখন তীক্ষ্ণ ঘোলা চোখে লাহোরি ঘরের দিকে তাকালো। 1.5 দিন হইল এখানে এসেছে। উঠানের শেষ মাথায় থাকা লাহোরি ঘরটা একবারও মনোযোগ দিয়ে দেখেনি। সামনের দরজাটা বন্ধ করে উঠানের শেষ মাথায় থাকা লাহোরি ঘরটা একবারও মনোযোগ দিয়ে দেখা হয়নি। সামনের দরজাটা বন্ধ। 2টো ছোট মেয়ে এসেছিল ঘরটার ডান পাশে দিয়ে। ঘরটার ডানে বামে পিছনে গাছপালা। বাড়িটা পুরনো হলেও দারুণ। তবে এই মুহূর্তে তার অন্য কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করে। ঠিক আছে বন্ধুরা, আজকে 4র্থ পর্ব এই পর্যন্ত। তো সাথে থাকবেন এবং পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং গল্পটি শুনে কি ভাব হলো আপনাদের এটা কমেন্টে জানাবেন। আসি পরের পর্ব নিয়ে, ঠিক আছে? ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। ঠিক আছে।